শুরু হচ্ছে আজকের গল্প ফেরার সময়। কলমে বাবুরাম মণ্ডল। মানুষ যে কতটা উদাসীন হতে পারে অর্ক তার বেস্ট উদাহরণ। বিয়ের সময় ছাদনাতলায় দেখেছি কোন দিক যেন তাকিয়ে থাকছে, গাড়িতে ফেরার সময় দেখেছি জানলা দিয়ে বাইরে তাকিয়ে। বিয়ে সেরে বাড়ি ফিরে চট করে আলাদা হয়ে গেল। বাসরাতেও ছাদের দিকে তাকিয়ে থাকলো। মানে কি একটা অবস্থা। 2 মাস হয়ে গেল, একই ভাব। বউ দেখে তার পছন্দ কিনা জানা গেল না, অপছন্দ কিনা বলল না। সাপ যেমন ভয়ঙ্কর কিন্তু শরীরটি তার ঠান্ডা, লোকটিও তেমন। একদিন ফাঁকা ঘরে পেয়ে ধরলাম বুকে ঠেসে। ওমা, তাতেও তার কোনো তাপ উত্তাপ নেই। হ্যাঁ হোক, কিছুই বলছে না। প্রায় মিনিট খানি আলমারির দিকে তাকিয়ে থাকলো। আলমারিতে যেন টিভি স্ক্রিন আছে, খুব মনোযোগ দিয়ে সেই দিকে দেখলো। একদিন অফিস থেকে ফেরার পর রাতে খুব ঘনিষ্ঠ হয়ে বসলাম। আমাকে অপছন্দ হলে বলো, আমি চলে যাই। অর্ক আমার পাশেই অনেকক্ষণ বসে থাকলো, কিন্তু কিছু বলল না। যেতেও বলল না, থাকতেও বলল না। তবে একটা ব্যাপারে বুঝেছি, অর্ক আমায় অবহেলা করে না। কখন কি চাই, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই ব্যাপারটা গোপনে খবর রাখে। আমার কলেজে পড়া ননদ মাঝে মাঝে এই দাদার গোপন খবর নেয়। একদিন নাকি সে বোনকে বলেছে, বৌদির কখন কি লাগে একটু দেখিস। আমার বউটা একটু নরম স্বভাবের, বুঝলি? দেখিস না কেমন চোখ ঘুরিয়ে তাকায়। বোঝো কাণ্ড। বোনকে বলেছে আমি নাকি চোখ ঘুরিয়ে তাকাই। তা তাকাবই তো, বরকে মন ভরে দেখবো না? একটা মাত্র জ্যান্ত বর। অর্কর কাণ্ড কারখানা দেখে বিরক্ত হয়ে আরো মাসখানিক পর শাশুড়িকে বলতে বাধ্য হলাম। বললাম, ও তো ঠিক মতো কথাই বলে না, ছোটবেলা থেকেই কি এমন? শাশুড়ি মা খুব মনোযোগ দিয়ে শুনলেন, তারপরই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এমন এক ধমক দিলেন, আর একটু হলে উল্টেই পড়ে যাচ্ছিলাম। বাপরে বাপ, গলার কি পাওয়ার! ছেলেরা একেবারে বিপরীত। এরপরই শাশুড়ি আমাকে উল্টো পাল্টা কথা শোনাতে লাগলো যখন তখন। বিশেষ করে অর্ক অফিস থেকে ফিরলে বাড়ি একেবারে কাঁপিয়ে দিত। ভদ্রমহিলার মধ্যে যেন তুবড়ির বারুদ ঠাসা। বুঝলাম না কি এমন বললাম। তিনি আমার উপর এমন ক্ষেপে উঠলেন, গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। কদিনে একেবারে হাঁপিয়ে উঠলাম। 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ভঙ্গ হলো। বিয়ের আগে কি ভেবেছিলাম আর কি পেলাম। তবে সবচেয়ে কষ্ট পেয়েছি আমার ননদের ব্যবহারে। মায়ের সঙ্গে সঙ্গে সেও পাল্টে গেছে। সে আরো বেশি করে বলছে, এত কটু কথা বলছে, মাঝে মাঝে চোখে জল এসে যাচ্ছে। একজন তো একেবারেই কথা বলছে না, অন্য দুজন উড়িয়ে দিচ্ছে। এখন বুঝতে পারছি বর সত্যি সত্যি অবহেলা করে। ওই ননদকে একটু কথার কথা বলেছিল। মাকে ফোনে সব বুঝিয়ে বললাম। এতদিন চেপেছিলাম। মা শুনে খুব অবাক। মা ভাবতেই পারেনি ছেলেটি এমন। ছেলের মা এমন, ছেলের বোনও এমন। অথচ বিয়ের আগে ভদ্রমহিলা কত ভালো ভালো কথা বলেছিলেন। মেয়ের মতো থাকবো, কোনো অসুবিধে হবে না, আরো কত মিষ্টি মিষ্টি কথা। সেই ভদ্রমহিলা রাতারাতি এমন পাল্টে যাবে কল্পনায়ও আনতে পারিনি। যাই হোক, মা সব শুনে ধৈর্য ধরতে বললেন। বললেন, প্রথম প্রথম নাকি সব মেয়েরই এমন হয়, একটু মানিয়ে নে। মানিয়ে নেওয়ারই তো চেষ্টা করছি, কিন্তু হৃদয়টা ভেঙে গেলে কি করব? আসল মানুষটা যদি পাশে না থাকে, অবহেলা করে। বিরক্ত হয়ে ক্ষোভে দুঃখে একদিন রাতে বরকে বলেই ফেললাম, একবেলা কম খেয়ে থাকা যায়, কিন্তু অপমান হজম করা কষ্ট। তোমার এমন ব্যবহার আমি আশা করিনি। অর্ক শুনল, শুনে হাসল। অর্কর হাসি দেখে অর্ককেই কেমন অচেনা অচেনা লাগলো। যেন শয়তানের হাসি, যেন ব্যঙ্গের হাসি, যেন তুচ্ছ করার হাসি। তবে মুখে কিছু বলল না। ডেঞ্জারাস কোয়ালিটির মানুষগুলো এমনই, কিছু বলবে না, কিন্তু একটা অদ্ভুত খারাপ হাসি দেবে। হাসিতে তোমায় জ্বালিয়ে পুড়িয়ে মারবে। তুমি যে অপাংতে এটা বোঝাবে, তুমি ভ্যালুলেস এটাও বোঝাবে। অর্কর হাসি আমার সত্যি খারাপ লাগলো। বরের কাছে যদি অভিযোগ জানাতে না পারি, কোথায় যাব? কার কাছে যাব? ও আমার একমাত্র এবং শেষ ভরসা। সেদিন রাতে সিদ্ধান্ত নিই, আর নয়, অনেক হয়েছে।
জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা স্বতঃস্ফূর্ত, নিজের অজান্তেই নিজেকে ঘিরে ধরে। অর্কর মধ্যে ভালোবাসার ছিটে ফোটা নেই, মানুষকে বোঝার ক্ষমতাও নেই, সান্ত্বনা দেওয়ার ভাষা শিখিনি। নিজের স্ত্রীকে কিভাবে আগলে রাখতে হয় তাও জানে না, অন্যের কাছে নিজেকে কি করে প্রেজেন্ট করতে হয় বোঝে না। সত্যি সত্যি আজ এ বাড়ি ছেড়ে আমি চলেই যাব। খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। আজ কেন জানি একটু ভালো লাগছে, হালকা লাগছে, নিজেকে স্বাধীন মনে হচ্ছে। পাখিরা যেমন ডানা মেলে ওড়ে, তেমন ফিলিংস হচ্ছে। এই মুহূর্তে শাশুড়ি ননদ বাড়িতে নেই, গতকাল রাতেই ওনাদের জানানো হয়েছে। সেজন্যই তারা সকালে সরে পড়েছে। শেষ সময়ে হয়তো তারা আমার মুখটা দেখতেই চায়নি, অথবা পালিয়ে মুখ লুকাতে চাইছে। যখন মোড়ের মাথা থেকে টোটোতে উঠছি, হঠাৎ তখনই দেখি অর্ক কোনো কথা না বলে আমার পাশে এসে বাবুর মতো বসল। রাস্তায় সিন ক্রিয়েট হবে ভেবে কিচ্ছু বললাম না, চুপ করে রইলাম। টোটোতে আমরা মাত্র দুজন। টোটোওয়ালা এখনই ছাড়বে না, আরো দুজন হতে হবে। সেজন্য সে অন্য টোটোওয়ালাদের সঙ্গে গল্প করতে করতে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে। অর্ক বসেই বলল, আমিও যাব। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে বললাম, একাই যেতে পারবো, এগিয়ে দিতে হবে না। আরে না না, এগিয়ে দিতে না, আমিও তোমার সঙ্গে যাব। এই বাড়িতে আর থাকবো না, তুমি আমি ভাড়া চলে যাব। সত্যি মা বড্ড বাড়াবাড়ি করছে। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। কার মুখে কি কথা শুনছি, যেন ভূতের মুখে রাম নাম। এই সময় শাশুড়ি আর ননদ কোথা থেকে উড়তে উড়তে এলেন, টোটো থেকে নামিয়ে আমায় ধরে নিয়ে এলেন বাড়িতে। তারপর শাশুড়ি আমাকে চমকে দিয়ে হেসে বললেন, কখনো কখনো ছাগল দিয়ে হাল চাষ করাতে হয় বুঝলি। কিছু না বুঝে হা করে তাকিয়ে রইলাম শাশুড়ির মুখের দিকে। তিনি এবার আমার একটা হাত ধরে বললেন, এটাই ছিল আমাদের শেষ রাস্তা, তোকে বকলে যদি গাধাটার বোধ বুদ্ধি ফেরে। এই জন্য মা তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, মনে কিছু করিস না। দেখে মনে হলো অর্কর জড়তা অনেকটা কেটেছে, অন্তত তোর ব্যথাটুকু বুঝেছে। স্ত্রীর ব্যথা স্বামী না বুঝলে কে বুঝবে বল। আমার ননদটা সত্যি মিষ্টি, মায়ের সামনে হেসে বলল, দাদা সহজে কাউকে কিছু বলে না, বলতে পারে না, এটা এক ধরনের রোগ। একবার মেলায় কিছু ছেলে আমাকে উত্ত্যক্ত করেছিল, দাদা দেখেও কিছু বলেনি। তখনই বুঝেছি দাদা ভেতরে ভেতরে ভীত। এরকম অনেক ছেলে থাকে। একটু থেমে আবার বলল, আমাকে আর মাকে অনেক বকেছে, দাদার উগ্রমূর্তি দেখে আমি আর মা তো হেসে বাঁচি না, বলেই ফিক ফিক করে হেসে ফেলল। এ সময় শাশুড়ি রাস্তার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, ওই দেখো আসছেন বীর পুরুষ। বলেই দুজন ছুটে পালালো অন্য ঘরে। যাবার আগে শাশুড়ি একটা ছোট ধাক্কাও দিয়ে গেল। সেই ধাক্কায় মিশে আছে অনেক না বলা কথা, অনেক স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। শেষ হলো আজকের ছোট গল্প ফেরার সময়। কলমে বাবুরাম মণ্ডল।